নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শিবের বাবা তো বলছে, শিব তোকে একটা খাটের অর্ডার দিতে বলেছিলাম, তুই দিয়েছিস? তখন মহারাজ বলে, না সেই খাট আসবে না। এদিকে দেখা যাচ্ছে মহারাজ একদম সুন্দরভাবে একটা লাল রঙের পাঞ্জাবি পরে সেজে গুজে ভদ্রভাবে একদম পুজোর স্থানে এসেছে আর কি। পূজা তো সেটা দেখে খুব খুশি। পূজা মনে মনে বলে, আমি জানি মিস্টার মাথা গরম, তোমার মাথা যতই গরম হোক না কেন, তোমার মন যখন ভালো থাকে তখন তুমি আমার কথা ফেলে দিতে পারো না। পূজা তো মহারাজের দিকে তাকিয়েই থাকে, মহারাজও পূজার দিকে তাকিয়ে আছে, সবাই এটা দেখে বেশ খুশি। মহারাজ বলে, কি দেখছো? বলে, না এমনি, আসলে এই পাঞ্জাবিটা আমি তোমার জন্য বের করে দিয়ে এসেছিলাম, তুমি পরেছো, এটা দেখে আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মহারাজ বলে, থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত। এই যে তুমি এখান থেকে চলে গেছিলে, আবার বেহায়ার মতো ফিরে এলে, নির্লজ্জের মতো থাকবে বলছো, তো তোমার তো কোনো ডিসিশনের ঠিক নেই, কিন্তু তোমার এই সিদ্ধান্তের জন্য আমার নিজের ডিসিশন মেক করতে অনেক সুবিধা হয়েছে। তখন মহারাজের বাবা বলে, কিসের সিদ্ধান্ত নিয়েছিস তুই? বলে, আমি এক্ষুনি গ্রামের বাড়ি বেরিয়ে যাব, ওই জন্যই তৈরি হয়ে এসেছি, আমি এই বাড়িতে আর থাকবো না। এটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। মহারাজের বাবা বলে, তুই না থাকলে এই বাড়ির কি হবে? মহারাজ বলে, কি হবে? তখন একটা দেশলাই কাঠি হাতে নেয়, নিয়ে সে আগুন ধরানোর কথাটা ভাবতে থাকে। আর মহারাজের হাতে দেশলাই কাঠি দেখে সবাই সেই আগুন ধরানোর দৃশ্যটাকে মনে করতে থাকে। এদিকে জয়ন্ত বলছে, বৌদি এবার কি হবে বলো তো, মহারাজ কি করতে চাইছে কিছু তো বুঝতে পারছি না। জয়ন্ত এরা বলে, যদি দাদাকে আটকাতে হয় একমাত্র তুমিই পারবে, তাই যাও। পূজা তো ভয় পেয়ে যায়, সে গিয়ে কি করবে কি বলবে, কিন্তু মিলিরা বলে, যাও, একমাত্র তুমিই পারবে, পারলে। পূজা যেতে গেলে দেখে মহারাজ দেশলাইটা দিয়ে প্রদীপ ধরানোর চেষ্টা করছিল, মানে প্রদীপ ধরাচ্ছে আর কি। এটা দেখে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। মহারাজ বলে, তোমরা থাকো তোমাদের লক্ষ্মীকে নিয়ে, আমি চললুম। তখন মহারাজ যখন যায় তখন পূজা বলে, মানে পূজা মহারাজের হাতটা ধরে নেয়, বলে, অত সহজ নাকি এখান থেকে চলে যাওয়া? বলে, হাতটা ছাড়ো। বলে, না, একবার যখন এসছি তো তোমার জীবনটাকে জ্বালিয়ে কয়লা করেই ছাড়বো, আর তুমি যদি গ্রামের বাড়ি যাও তো আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। মহারাজ আবারও বলে, হাতটা ছাড়ো। পূজা বলে, ছাড়বো না। পূজা বলে, আমি শাকচুন্নির মতো তোমার ঘাড়ে চেপে থাকবো। মহারাজ বলে, আমি থাকতে দেব না, তোমার জন্য আমার জীবনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বলে, আমার জন্য? বলে, হ্যাঁ তোমার জন্য, সেজন্য তোমার আমার জীবনে থাকা চলবে না। পূজা তো অবাক হয়ে যায়। মহারাজ বলে, কেন তুমি আমার অতীতটা সবার সামনে ঘাটাঘাটি করতে চাইছিলে? এত কিসের ইন্টারেস্ট তোমার আমার লাইফ নিয়ে? তুমি থাকতেই বা চাইছো কেন আমার জীবনে? তখন পূজা বলে, আপনি জানেন না, এটা আপনাকে বলে দিতে হবে। মহারাজ বলে দেয় যে মহারাজের অতীত ভবিষ্যৎ বর্তমান কোথাও পূজার জায়গা নেই, আমার জীবনে তুমি একটা ভুল অধ্যায়, আর এবার আমি আমার সমস্ত ভুলগুলোকে শুধরে নেব। মহারাজ এমন করে বলতে থাকে। এরপরে মহারাজ পূজার হাতটা ছাড়িয়ে চলে যায়। তখন আসে পূর্ণিমা, বলে, আজকে পুজোর দিনে তোর কোথাও যাওয়া চলবে না। মহারাজ তাও শোনে না, বেরিয়ে যায়। তখন পূর্ণিমা আবারও তার পথ আটকায়, বলে, বললাম না এটা আমার আদেশ, তো যাওয়া চলবে না। হঠাৎ করে সোমনাথ আসে, এসে বলে, আবির তো তোমাকে ফোন করেছিল, না পেয়ে আমাকে করেছে। মহারাজ তো আবিরের নাম শুনে আবার রেগে যায়, বলে, তোমাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলবে। ডিভোর্সের কথা শুনে মহারাজ অবাক হয়ে যায়, দেখে মনে হচ্ছে মহারাজ ডিভোর্সের ব্যাপারটা পাঠায়নি, অন্য কেউ পাঠিয়েছে। তাই তো মহারাজ এতটা অবাক হয়ে যায়। পূজাও অবাক হয়ে যায়। পূজা মনে মনে বলছে যে মিস্টার মাথা গরম ডিভোর্সের কথা শুনে এতটা অবাক হলো কেন? তার মানে কি ডিভোর্সের ব্যাপারে উনি কিছু জানেন না? এদিকে মহারাজ মনে মনে বলছে, তুমি আমাকে ডিভোর্স দিতে চাও পূজা? ছি, তোমার মনে এত? আরো রেগে যায় মহারাজ, আর আরো ভুল বোঝে পূজাকে। এরপরে পূজা আবিরকে ভিডিও কল করে, করে বলে যে, কিসের জন্য ফোন করেছিলি? তখন আবির বলে, তোদের ডিভোর্স কেসটা। বলে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আর সেখানে তুই না ঢুকলে আমি বেশি খুশি হব, আর যদি বেশি ঢোকার চেষ্টা করিস তাহলে আমি ভুলে যাব যে তুই আমার বন্ধু হোস। তুই যদি আমাকে হেল্প করতেই চাস তাহলে মিস্টার মাথা গরমের মার্ডার কেসটার ব্যাপারে আমাকে হেল্প কর, আমি তাহলে কৃতজ্ঞ থাকবো। এটা শুনে তো আবির একটু অবাক হয়, কি বললি, কোন কেস? মার্ডার? পূজা ফোনটা কেটে দেয়। আর এই কেসের কথা শুনে সোমনাথ ভয় পেয়ে যায়। ওদিকে পূর্ণিমা বলে, এই মেয়েকে শ্যাওলা মনে করলেও এ কিন্তু শক্ত বট গাছ, একদম শিকড় বাকড় নিয়ে আঁকড়ে বসতে চাই দেখা যাচ্ছে। পূজা সবার সামনে বলে দেয় যে এবার আমি মিস্টার মাথা গরমের জীবনটা ঠিক করেই ছাড়বো, তাতে আমার যা হয় হোক। সোমনাথ তো এটা শুনে খুব ভয় পেয়ে যায়। এর মধ্যে দেখা যাচ্ছে মহারাজ একটা বোর্ডের মধ্যে নিশানা লাগাচ্ছে। তখন সেখানে আসে পূজা। মহারাজকে দেখে দেখে পূজা জোরে জোরে চিৎকার করে, ইস ঘরটা কি গরম, কেউ দমকল ডাকো, নাহলে যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে। এরকম ভাবে মহারাজকে শুনিয়ে শুনিয়ে বলছে। দেখে মহারাজ তাও কোনো হেলদোল নেই, মহারাজ নিজের কাজ করে যাচ্ছে। এরপর মহারাজের সামনে এসে দাঁড়ায় পূজা, বলে, আমার মুখ মনে করে নিশানা লাগাচ্ছ? বলে, তোমার মুখ মনে করে লাগালে আরো জোরে মারতাম। মহারাজকে বলে, কই মারো, আমাকে মারো। মহারাজ থেমে যায়, বলে, কেন এরকম বিরক্ত করছো বলো তো আমাকে, আর কেন আমার জীবনের সাথে জড়াচ্ছ? যাও না, নিচে তো বেশ ভালো ডিভোর্সের কথা বলছিলে, যাও। বলে, বেশ করছি, জড়াচ্ছি, ডিভোর্স হলেও জড়াবো, না হলেও জড়াবো। এরপরে পূজা মহারাজকে জড়াতে গেলে বলে, কি করছো, তোমার কি মাথার স্ক্রুপগুলো ঢিলে হয়ে গেছে নাকি? বলে, হ্যাঁ। বলে, কি করছো বলো তো তুমি? মহারাজ বলে। মহারাজ তো পূজার কথায় খুব বিরক্ত হয়, বলে, যাও না, যাকে নিয়ে মেতেছো তাকে নিয়ে মাতো না। বলে, কি যাকে নিয়ে মেতেছি মানে? দেখো একদম উল্টোপাল্টা কথা কিন্তু বলবে না। এরপরে মহারাজ চলে যায় ড্রেস চেঞ্জ করার জন্য ড্রেস নিতে। বলে, কি চেঞ্জ করবে নাকি? বলে, কি তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে চেঞ্জ করলে? তখন পূজা মহারাজের কাছ থেকে ড্রেসটা ছিনিয়ে নেয়, পাঞ্জাবিটা। বলে, কি করছো, আমাকে দাও। মহারাজ বলে, নিজের জীবনটাকে কলমকুচি করে ছেড়ে দিয়েছো, সিএ পড়াটা তো লাটে উঠেছে, এখন উচ্ছন্নে দিয়েছো নিজের জীবনটাকে, তো আমার জীবনে এখন এসো না।
পূজা বলে ওসব ছাড়ো, তুমি এখন ড্রেস চেঞ্জ করতে হবে না, এই লাল পাঞ্জাবিতে বেশ লাগছে, একদম লালটু লালটু রোমান্টিক। কিন্তু মহারাজ কোনো কথা শোনে না, তো কিছুতেই জামা দেবে না। আর মহারাজ জামা নেওয়ার জন্য পেছন পেছন ছুটছে আর বলছে তোমার মাথা ঠিক নেই, তাই তুমি এরকম করছো। বলে হ্যাঁ ঠিক নেই তো। মহারাজ বলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বোঝা যাচ্ছে। বলে সে তুমি ডাক্তার, বৈদ্য, উকিল, জজ যার কাছেই নিয়ে যাও, শুধু তুমি সাথে গেলেই হবে। মহারাজ মাথা ব্যথার ভান করে পূজার হাত থেকে জামাটা নিয়ে বাথরুমের মধ্যে ঢুকে যায়। বলে আর বাথরুম থেকে সে বেরোবে না, যাতে পূজা তাকে জ্বালাতে না পারে। এরপর পূজাও বাথরুমের বাইরে বসে পড়ে যে আমিও তাহলে এখান থেকে নড়বো না যতক্ষণ তুমি না বেরোচ্ছ। এদিকে দেখা যাচ্ছে সোমনাথ ভয়ঙ্কর নাক ডেকে ঘুমাচ্ছে। সে কি আওয়াজ! সেই নাক ডাকার সুযোগ নিয়ে প্রিয়াঙ্কা এবার ব্যাগ গুছোচ্ছে। সে যত গয়না গাটি, কাপড় জামা যা কিছু আছে সবকিছু ট্রলিতে প্যাক করে নেয়। সে এবার পালাবে, সেই ফোন দিয়ে আসছে। এরপরে দলিল, টাকা, ব্যাংকের লকারের চাবি সেই সবও নিয়ে নেয়। পালানোর সময় বলে এই যে আমি পালাচ্ছি, আবার কবে মুখার্জি বাড়িতে ফিরতে পারবো? আচ্ছা জাগে, এখন তো পালাই, পরে দেখা যাবে। এদিকে প্রিয়াঙ্কা পালিয়ে যায় মুখার্জি বাড়ি থেকে। আর এদিকে দেখা যাচ্ছে পূজা তো এখনো বসেই আছে বাথরুমের বাইরে, সেটা বকর বকর করেই যাচ্ছে। তাও কিন্তু মহারাজ কোনো কথা শোনে না। মহারাজ বাথরুমে গিয়ে একদম বসে রয়েছে, কোনো উত্তরও দেয় না, কিচ্ছু করে না, বাথরুম থেকে বেরায়ও না। পূজা জোরে জোরে গান গাইতে থাকে, মহারাজকে বিরক্ত করতে থাকে। মহারাজ তো বিরক্ত হয়, বলে এ কি এবার মেরে ফেলবে নাকি আমাকে? পূজা বলে কেন, ভালো লাগছে? মহারাজ বলে আমার সাথে ইয়ার কি হচ্ছে? তুমি জানো না যে আমি জানি তুমি গান গাইতে পারো? কিছুদিন আগেই তো গাইছিলে শৈবনার অবহেলা, এলো জবাব দেওয়ার পালা। পূজা বলে কি করবো বলো, তোমার অবহেলা সহ্য করতে করতে আমার সুর টুর সব হারিয়ে গেছে। এইভাবেই এটা সেটা বলে যাচ্ছে পূজা। এরপরে পূজা আবারও বিরক্ত করে যাচ্ছে, জোরে জোরে চিৎকার করছে। মহারাজের তো এবার খুব বিরক্ত হচ্ছে, আর সহ্য করতে পারছে না। বলে না, আর নেওয়া যাচ্ছে না, এত চিৎকার চেঁচামেচি আর কিছুতেই নেওয়া যাচ্ছে না। এবার মহারাজ উঠে দরজা খুলে বাইরে চলে আসে। আর তখন পূজা আবার চুপ করে বসে আছে, আর কোনো কথা বলে না। মহারাজ বলে ওঠো ওঠো এখান থেকে, কিন্তু পূজা কিন্তু কোনো কথা শোনে না। মহারাজ তো ওঠো ওঠো বলেই যাচ্ছে, কিন্তু পূজা সাড়া দেয় না। কিছুক্ষণ বাদে বলে না, উঠবো না, তুমি বললে আমি উঠবো নাকি? মহারাজ বলে হ্যাঁ উঠতে হবে তো, ওঠো, আমি যখন ওঠাতে চাইছি তখন উঠো। তখন পূজার জোর জোর করে পূজার হাতটা ধরে আর কি, জোরে জোরে পূজার হাতটা ধরে টানছে, কিন্তু পূজাও খুব সমানে মহারাজের পেছনে লাগছে, কিছুতেই ওঠে না। মহারাজ হাত ধরে টেনেই যাচ্ছে আর পূজা তত করে হাত টানছে, পূজা বসেই আছে, কিছুতেই ওঠে না। এবার জোর করে দুটো হাত ধরে কোলে করে উঠিয়ে দেয় পূজাকে। তারপরে একটা চেয়ারে নিয়ে এসে বসায় আর বলে এখানে চুপ করে বসে থাকো। বলে দেখো এবার আমি তোমার কি ব্যবস্থা করি। বলে করো না, আমি তো সেটাই চাই। বলে দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি এবার মজা আমি। এদিক সেদিক কিছু একটা খুঁজতে থাকে মহারাজ। তারপর আলমারিতে যায়, আলমারি থেকে একটা শাড়ি বের করে পূজাকে বাঁধবে বলে। এরপরে সেই শাড়ি দিয়ে পূজাকে বাঁধতে থাকে। পূজা বলে এই দেখো গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছ, বাঁধবে যখন চুপ ভালো করে বাঁধো না। তো মহারাজ তো সমানে বলে আছে চুপ করো, একটাও কথা বলবে না, কিন্তু পূজা কিন্তু বকর বকর করেই চলেছে। পূজা বলে আমরা তো তোমাকে আরো শক্ত করে বেঁধেছিলাম, তুমি একটু ঠিক করে বাঁধো। এরপর বলে বাঁধো বাঁধো, ভালো করে বাঁধো। দিয়ে মহারাজের দিকে তাকিয়ে হাসছে। মহারাজও পূজার দিকে তাকায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে হলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে উড়ানের এর পরবর্তী রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অপেক্ষায় থেকো। টাটা।